অবশেষে ৪ উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে ফিরলেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাত ২:৩০টার দিকে অর্থোপেডিক হাসপাতালের সামনে আসেন আসিফ নজরুল, ফরিদা আখতার, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজেদের কাঁধে দায় তুলে নিয়ে দেন দ্রুত সংকট সমাধানের আশ্বাস। চিকিৎসা পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইলচেয়ারে বসেও তাতে অংশ নেন অনেকে। এক পর্যায়ে রাতেই ৪ উপদেষ্টাকে সেখানে এসে দাবি পূরণের আহ্বান জানান তারা। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে ততদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। আমার কথা একটাই, পুনর্বাসন চাই, আমাদের অধিকার চাই। এখন পর্যন্ত তারা প্রপারলি উন্নত চিকিৎসা দিতেছেন, আমাদের সান্ত্বনা পুরস্কার দিতেছে। পরে মধ্যরাতে সেখানে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও মাহফুজ আলম। নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে দেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা থেকে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। হাসপাতালের সিন্ডিকেট সহ নানা জটিলতায় আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলেও জানান তারা। দেন আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস। আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন। পরে ৪ উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে দেন আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮-২০২৪ সালে নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সরকারের ভালো কাজগুলোর সঙ্গে থাকলেও ভুল সিদ্ধান্তের সমালোচনা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় বাংলা মোটরে প্রায় ৪ ঘন্টার বৈঠক শেষে একথা জানান মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, সরকারের ভুলের সমালোচনার পাশাপাশি তাদের পাশে থেকে ভুল শোধরানোর চেষ্টা করা হবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন ২ উপদেষ্টা নিয়ে আপত্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। নিজেদের মধ্যে কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা সেসব বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ১০ দিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি রূপরেখা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আব্দুল হান্নান। গত রোববার নতুন উপদেষ্টা পরিষদে ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর যোগদানের পর বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি যে গভর্নমেন্টের সাথে আমাদের দ্বান্দ্বিক সম্পর্ক হবে। গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলোতে আমরা তাদের সাথে সমালোচনা করবো এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব। ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকাল ১০টা থেকে ৩ ঘন্টার বেশি সময় তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা।
দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে দ্রুত স্থান ত্যাগ করেন মাহফুজা। জুলাই আন্দোলনের সময় বিটিভি পরিদর্শনে যাওয়া সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে জড়িয়ে ধরে এই কান্নার দৃশ্য ছিল আলোচনায়। তিনি বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। পদত্যাগী সরকারের সহযোগিতায় দুর্নীতি আর অনিয়মের শীর্ষে ছিলেন তিনি। অনুষ্ঠান না করেও টাকা তুলে নেয়া, শিল্পীদের সম্মানী আত্মসাৎ ও তালিকাভুক্ত করার নামে ঘুষ নিতেন মাহফুজা। অনুষ্ঠান নির্মাণের নামেও লোপাট করেছেন কয়েক কোটি টাকা। দুর্নীতির টাকায় গড়েছেন ঢাকা ও রংপুরে বহুতল ভবন, কিনেছেন ফ্ল্যাট। ২১ কোটি টাকার অনিয়মের অভিযোগ তদন্তে দুদক কার্যালয়ে ডাকা হয় মাহফুজাকে। বুধবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। যদিও অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন মাহফুজা। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, অভিযোগ ছিল বলেই তদন্ত কর্মকর্তার মুখোমুখি হন মাহফুজা। অনুসন্ধান চলছে ওনার বিষয়, হয়তো আমি এই বিষয়গুলো জানিও না, আর আমি তো আসলে দুদকের মুখপাত্রও না। 2004 এবং দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিটিভিতে আগুনের ঘটনায় ৩ থেকে ৪ হাজার ব্যক্তির বিপক্ষে মামলার বাদী বিটিভির সাবেক এই জেনারেল ম্যানেজার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন বিএনপি নেতারা। বুধবার ঢাকা ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। বুধবার তাঁতিপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্তব্য করেন, বাংলাদেশের বর্তমান অর্জনকে কতিপয় ব্যক্তি নষ্টের চেষ্টা করছে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দেবেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভী। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় রাজপথে থাকতে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু ঝুঁকি কমাতেও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে মানুষের জীবনযাত্রা বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের। আজারবাইজানে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি ৩-০ ধারণা দেন। এ সময় কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ৯০টিরও বেশি দেশের সরকার প্রধান অংশ নিয়েছে জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ওয়ার্ল্ড লিডার ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। সেখানে জলবায়ু উন্নয়নে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, মানুষের জীবনযাত্রা বদলানোর মাধ্যমে জলবায়ু ঝুঁকি কমানো সম্ভব। এতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জলবায়ুর তীব্রতা বাড়ছে, এই দুর্যোগকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে আমাদের জীবনযাত্রা বদলাতে হবে। কার্বন নিঃসরণ কমাতে এরই মধ্যে তরুণ শক্তি কাজ করছে, তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অতি মুনাফা না করে কার্বন নিঃসরণ হয় এমন ব্যবসা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জলবায়ুর দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি নতুন সংস্কৃতি তৈরি করতে হবে, যে সংস্কৃতিতে অতি মুনাফা থাকবে না। নতুন সভ্যতা করতে প্রতিটি তরুণ এই ৩ শূন্যের নীতিতে বেড়ে উঠবে। শূন্য কার্বন নিঃসরণ, সম্পদের শূন্য পুঞ্জীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর আগে সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ আঞ্চলিক সরবরাহের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান তিনি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা আবাসিক প্রকল্পে ২৩টি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন, কারো বাড়ি নির্মাণাধীন। উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা। সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন। প্রায় ১১,৫০০ বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প। অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুবিধায় গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর। তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক। জমি কিনে বাড়ি করেছেন, বসবাসও করছেন, অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে। তার মানে এইখানে হচ্ছে গিয়ে আপনার 15টা। জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা। কাঁটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে। এইচ ব্লকের ৯ নম্বর সড়কে ৩ কাঠার 15টি ও ৮ নম্বর সড়কের আরও ৮টি প্লট পড়েছে খাস জমিতে। এসে লাল পতাকা দিয়ে গেছে, পরবর্তীতে এসে কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশ ২-৩ দিন পরে এসে সাইনবোর্ড দিছে কোনো নোটিশ ছাড়াই। এটা কোনো নোটিশ দেওয়া হয়নি। কারা দিছে? এটা এসিলেন এসে দিছিল, মহিলা এসিলেন। কি বলছে? বলছে এটা সরকারি জায়গা। আর সে তারা প্রথম এই বাড়িতে সাইনবোর্ডটা দিয়েছে। এই বাড়িতে সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা তাদের দরকার নেই। গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ওইটা তারা আরএস এর থ্রুতে তারা এটা ক্লেম করতেছে, কিন্তু আমাদের কিন্তু সিএসএস এ আমরা প্রপারলি আমরা কিনেছি এবং সেটা সিটির জরিপও কিন্তু স্টেট প্রপার্টি এটা ওন করে। তো আমরা চেষ্টা করি, যেহেতু তারা ক্লেম করেছে আরএসদের সমস্যা হয়েছে, আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ, আরএস ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি। আইনি প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে। সিএসএসএ, আরএস, সিটি এই সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমি খাস খতিয়ানভুক্ত। অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না, হয়তো অন্য কোনো দাগে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে, দখল এখানে বোঝায় দেওয়া হয়েছে। হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দেবেন। প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৮ লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান। গত ২ মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যার বন্ধ করা সম্ভব নয়। চলতি বছরের ১৫ মে সড়ক থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর আন্দোলনের নামে রিকশা চালকরা। এর ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন, তবে সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কেও।
5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে, সড়কে এখন চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবর মাসে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবক বা ট্রাফিক সহায়তাকারী নিয়োগ করা হয়েছে, তারাও কাজ করছে যেন কোনোভাবেই ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে আসতে না পারে, অথবা অননুমোদিত কোনো যানবাহন যেন নির্দিষ্ট সড়কে চলাচল করতে না পারে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে, ব্যাটারি নিলামে তুললে সেই ব্যাটারি আবারও রিকশাতে ব্যবহার করা হয়। তারা তো পুঁজিপতি লোকজন, ক্ষমতাবান লোকজন। আমরা কখনো যদি তাদেরকে এই কথা বলতে যাই, তারা আমাদেরকে বলে আপনারা নীতিবাক্য বলেন কেন? সরকার আছেন, আপনি কি সরকার কি দেখেন আমি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি না? তা আপনার রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে কি হিরোইন আনবেন? বিশেষজ্ঞরা বলছেন, রিকশা বন্ধ না করে একটি নীতিমালার মধ্যে এনে এই বাহনগুলোকে ঝুঁকিমুক্ত করে তৈরি করতে হবে। আমাদের কিছু গাইডলাইন দরকার। এই যে যানবাহনের সংযোজন হচ্ছে, গ্যারেজগুলিতে তৈরি হচ্ছে, গ্যারেজগুলির কোনো অনুমোদন নাই, সেখানে কোনো প্রকৌশলী নাই, তাদের হাতে কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশন নাই, তারা কিন্তু এই ধরনের যানবাহন তৈরি করে ফেলছে। এদিকে সড়কের সবচেয়ে বড় এই সংকট নিয়ে কথা বলতে চায়নি বিআরটিএ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার যতদিন চায় আইন শৃঙ্খলা রক্ষায় ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 মাসের সেনা অভিযানে 6,000-এর বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। একই সময়ে প্রায় 2 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং অপরাধে জড়িত 2,500 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ বাহিনী কার্যত অনুপস্থিত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সারা দেশে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা। গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার এক সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600-রও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাহিনীর সদস্যরা। এ মুহূর্তে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে অবস্থান করবে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকাণ্ড পরিচালনা করবে। সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা নির্যাতন দলটিকে আবার পুনর্গঠনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাসদের এক আলোচনায় সভায় তারা বলেন, ৭১ সালকে ২০২৪ সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলেও মত দেন তারা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংস্কার নিয়ে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এতে অংশ নেন বিশিষ্টজনেরা। ৭১ সালকে ২০২৪ সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও কিছু ক্ষেত্রে চাওয়া পাওয়া বিঘ্নিত হচ্ছে। বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে, যে আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়ার পরে তাদের উপর হামলা করলে এটা আওয়ামী লীগের পতন হবে না, আওয়ামী লীগের পরাজয় হবে না, এইটাতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা বাড়বে এবং এটাতে গণ অভ্যুত্থানের যে কৃতিত্ব কিংবা গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি বিরোধী তৎপরতা হবে।
অনুষ্ঠানে নিউ ওয়েজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করাই সংবিধানের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার, তৎকালীন সরকার ওকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। কেন যায় নাই? এটা আমার শেষ কথা। এখানে আপনার যত ভালো ভালো কথা বলেন, এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন। বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশনের ক্ষমতা কি। রাজনৈতিক দলগুলোর সংস্কার, সংবিধান ও ভোটের অধিকার নিশ্চিত করায় জোর দেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি, এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আলোচনায় পরস্পর বিরোধী আইন বাতিল করে সংবিধানকে সহজ করে তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রি ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে মসজিদ ভিত্তিক তথ্য প্রচারের উদ্যোগে বড় সাফল্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ। গবেষণায় দেখা গেছে, এভাবে মানুষকে সচেতন করার ফলে রোগে আক্রান্তের ঝুঁকি কমেছে 43%। সফলতার কারণে সব ধর্মের উপাসনালয়ে তথ্য প্রচারের ব্যবস্থা চালু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে 3.5 লাখের মতো মসজিদ আছে। প্রতি শুক্রবার প্রায় 5 কোটি মানুষ জুমার নামাজ আদায় করেন। খুতবায় ডায়াবেটিস প্রতিরোধে তথ্য প্রচারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 উপজেলায় একটি প্রকল্প নেয় ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তর। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও কাবা শরীফের ইমামের সহায়তায় এই বার্তা প্রস্তুত করা হয়। এসব উপজেলার নির্দিষ্ট মসজিদে বসানো হয় ডায়াবেটিস কর্নার। সেখানে ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা আছে। রোগ প্রতিরোধেও দেয়া হয় নানা স্বাস্থ্য পরামর্শ। এর আগে ইমামদের দেয়া হয় প্রশিক্ষণ। আমাদের ধর্মে যে কথাগুলো আছে, সেই কথাগুলো যদি খুতবার মাধ্যমে বলা হয়, তাহলে মানুষের ইনফ্লুয়েন্স হতে পারে। ইসলামিক ফাউন্ডেশনে, ইমাম অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলেছে, দেখলাম তারা এটা বলতে উদ্গ্রীব। তখন আমরা রিলিজিয়াস এক্সপার্টের দিয়া এটা খুতবাটা রেখেছি। এই উদ্যোগের সফলতা জানতে 10,000 মানুষের উপর চলে গবেষণা। তাদের অর্ধেককে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত বার্তা দেওয়া হয়, বাকি অর্ধেকের শুধু ব্লাড সুগার মাপা হয়। 1 বছর পর দেখা যায়, যারা রোগের তথ্য জেনে জীবনযাপনে পরিবর্তন এনেছেন, তাদের ঝুঁকি কমেছে 43%। তথ্য না পাওয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ 7 ভাগ বেশি। তাদের লিপিড প্রোফাইল উন্নতি হয়েছে, তাদের নলেজের ইমপ্রুভমেন্ট হয়েছে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে। আর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই এলাকাগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে গেছে। দেশে বর্তমানে 2.5 কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ। 285 কোটি টাকা ব্যয়ে চীনের একটি প্রতিষ্ঠান করবে নির্মাণ কাজ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই ইউনিটটি চালু হলে চিকিৎসা নিতে পারবেন 3 গুণ বেশি রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 50 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। শয্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। 2022 সালে এখানে চিকিৎসা নেন আগুনে পড়া প্রায় 7,500 মানুষ। পরের বছর প্রায় 1,500 বেডে রোগীর সংখ্যা দাঁড়ায় 8,917 জনে। শয্যা সংকট ও আধুনিক সুবিধা না থাকায় রোগীদের বড় অংশই ফিরে যেতে বাধ্য হন। একটি স্বতন্ত্র বার্ন ইউনিটের দীর্ঘদিনের দাবি পূরণে এবার শুরু হচ্ছে কাজ। এজন্য 180 কোটি টাকা অনুদান দিচ্ছে চীন, বাকি 105 কোটি টাকা ব্যয় করছে সরকার। চিকিৎসা ভালো হচ্ছে না বা সিটের অভাবে আপনাদের রোগীগুলিকে ট্রান্সফার করে ঢাকাতে বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করে ভালো একটা ইউনিট খুলে আমাদের জন্য উপকৃত হবে। সাধারণ মানুষ আধুনিক সুবিধা সম্বলিত ইউনিটের কাজ শেষ হলে মুমূর্ষু অনেককেই দূর দূরান্তে যেতে হবে না, ফলে কমে আসবে প্রাণহানি।
এরকম একটা হাসপাতাল হলে আপনি ইনিশিয়ালি যে সার্ভিসটা সেটা হচ্ছে যে আপনি লোক রাখতে পারবেন, জায়গা প্রচুর হবে। একটা 150 বেডের হাসপাতাল, আমাদের এখানে আমি 40টা বেশি রুগী দেখতে পারি না, সেখানে 150 বেডের একটা হাসপাতাল হবে। এখানে আপনার উন্নত মানের এসডিও থাকবে, আইসিইউ থাকবে। এরই মধ্যে চীন থেকে নগরীতে পৌঁছেছেন নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দ্রুতই শুরু হচ্ছে নির্মাণ কাজ। 6 তলা বিশিষ্ট একটা ভবন, তারপর এটা 1.5 বছরের মধ্যে এদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। ইকুইপমেন্টও পুরো 100% ওরা দিবে। বাংলাদেশ সরকার শুধু এটা দিবে, আমরা শুধু রাস্তাঘাট যেটা সেটা করব, আর বাউন্ডারি যেটা, আর ইলেকট্রিসিটি আর পানি এগুলো আমরা সাপ্লাই দেব। 2025 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্য। নতুন বার্ন ইউনিটটি চালু হলে একসঙ্গে চিকিৎসা পাবেন অন্তত 150 রোগী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পলিথিন কারখানার মালিক শ্রমিকদের তোপের মুখে রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বাধীন অভিযান বন্ধ হয়ে যায়। দিনব্যাপী অভিযান পরিচালনার কথা থাকলেও তা শেষ না করেই ফিরে যান সবাই। বুধবার বেলা 11টায় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বাধীন যৌথ বাহিনী পুরান ঢাকার কামালবাগে যায়। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় ঢোকেন তারা। সেখানে পলিথিন ও কাঁচামাল জব্দের পর কারখানাটি সিলগালা করা হয়। পরে কারখানার বাইরে মালিক শ্রমিকরা জড়ো হয়ে বিরোধিতা করে অভিযানের। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তোলেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হলে তা সামাল দেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্বে থাকা উপসচিব রুবিনা ফেরদৌসির নির্দেশে স্থান ত্যাগ করে যৌথ বাহিনী। নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম 46 টাকা। অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত 5 বার হাত বদলের পর সেই আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 12 থেকে 13 টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ 46 টাকা। অথচ কৃষক থেকে মজুতদার, ফরিয়া, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু কিনতে হচ্ছে 70 টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফরিয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম। যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউই। অনেক সময় দেখা যায় যে তাদের ইএমআইতে হয়তো করতে পারে, এটা করলেও করতে পারে। 200 টাকা 300 টাকা লাভ করলে যথেষ্ট, কিন্তু তারা করতেছে একটা বস্তা থেকে মিনিমাম 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাভ করতেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব, বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা। যারা যারা মাল আপনার স্টক করে বড় বড় ব্যবসায়ী, এনাদের কারসাজির কারণেই আপনার মনে করেন আপনার এই বাজারে আর কি জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যদি সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে হয়তো একটু কমতে পারে, নিয়ন্ত্রণে আসতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগার থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সবসময় সম্ভব হয় না। তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা। বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে অতিরিক্ত মুনাফা করব, এই ধরনের অপরাধ পেলে দেখা যাবে যে আমরা হিমাগার বন্ধ করার চেষ্টা আমরা সুপারিশ করব, হিমাগার বন্ধ করার সুপারিশ করব। পাশাপাশি তাদেরকে হয়তো বা দণ্ড দেওয়ারও চেষ্টা করব। জেলায় পাকড়ি, কার্ডিনাল সহ অন্তত 30 জাতের আলুর আবাদ হয়। গতবার 53,215 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 12,24,000 মেট্রিক টন আলু। জেলার 42টি হিমাগারে ধারণ ক্ষমতা 3,93,620 মেট্রিক টন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আলুর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে প্রতি কেজি আলু এখন কত টাকায় বিক্রি হচ্ছে? একটি অভিযোগ পাওয়া যায় যে 5 বার হাত বদলের কারণেই 12-13 টাকার উৎপাদন খরচের আলু 70 টাকায় গিয়ে ঠেকেছে। তো এই পরিস্থিতির কারণটা কি? মুন্সিগঞ্জে এই যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে সেটি মুন্সিগঞ্জে যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে, যে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসেই কিন্তু মুন্সিগঞ্জের আলু উৎপাদনকারীরা কিন্তু অধিকাংশ সময় আমরা দেখেছি যে নভেম্বর মাসেই কিন্তু তারা আলু উৎপাদনের পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এখন এই
উৎপাদনটা ব্যাহত হয়েছে। এবছর মৌসুমে তারা আলু উৎপাদন করতে পারেনি, অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে কিন্তু নিচু জমিগুলোতে আলু রোপণ করা সম্ভব হয়নি, যার ফলে এখন নতুন আলু বাজারে একেবারেই নেই। যেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোল্ড স্টোরেজ থেকে যেই দামে আলু বিক্রি করছেন পাইকাররা, সেটি খুচরা বাজারে গিয়ে এখন 70 টাকা বিক্রি হচ্ছে। আমরা এই যে মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জে একটি পরিচিত কোল্ড স্টোরেজে রয়েছে, সেখানে সকাল থেকেই আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে কিছুক্ষণ পরপর বিভিন্ন গাড়িগুলো আসছেন, যেগুলো বাজারে আলু বিক্রির জন্য প্রতিদিন তারা যায়। সেগুলো এখানে প্রস্তুত করে রাখা হয়েছে বটে, কিন্তু এই আলুগুলোকে তারা বাজার পর্যন্ত নিয়ে যাচ্ছেন না। পাইকারি বিক্রেতারা বিক্রি করলেও কিন্তু সেটা কিন্তু খুচরা বাজারে গিয়ে যাচ্ছেন না। প্রস্তুত রাখা হয়েছে খাবার আলুর জন্য ব্যবস্থাপনা, এবং দেখলাম একই সাথে রয়েছে বীজ আলু, কিন্তু এই আলুগুলোকে এখন কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাওয়ার কথা, বাজারগুলোতে পৌঁছাচ্ছে না। এই যে আলুর দামকে নিয়ন্ত্রণ করবার জন্য এই সময়টাকে, যেহেতু আলু উৎপাদনটা মুন্সিগঞ্জের শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও নভেম্বর মাসে আলু উৎপাদন হচ্ছে না, বা এই সময়টা আলু উৎপাদন হয়ে যাওয়ার কথা, এখনো আলু রোপণ করা হচ্ছে না। এই সময়টাকে কাজে লাগিয়ে খুচরা ব্যবসায়ীরা কিন্তু আলুর দাম নিয়ে ঠেকিয়েছে প্রায় 70 টাকা পর্যন্ত। এই কৃত্রিম সংকটটি তৈরি করেছে কয়েকটি হাত বদল, যেগুলো আমরা বলছিলাম যে পাইকারি বাজারে থেকে শুরু করে এই বাজার পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত মধ্যবর্তী স্থানে হাত বদলের মাধ্যমে দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আর এই সময়টাকে কাজে লাগিয়ে এই দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং পাইকারি বিক্রেতা যারা বলছেন তাদের কাছে সংকট রয়েছে আলুর। আর এই সংকটটি তৈরি করার ফলশ্রুতিতে যেটি লক্ষ্য করছি যে আমরা এই অবস্থাটি আরও খারাপের দিকে পৌঁছাচ্ছে, ঊর্ধ্বগতি কিন্তু হচ্ছে দামের। কেননা ফলন একদিকে যেমন নির্দিষ্ট সময়ে পৌঁছাচ্ছে না, যার ফলশ্রুতিতে আবার এই ফলনটি না হওয়ার কারণে, এবং বাজারে এই সময় কিন্তু আলুর চাহিদা যেমন থাকার কথা সেই জায়গা থেকে উৎপাদন না থাকার কারণে বাজারে যে কৃত্রিম সংকটটি তৈরি হয়েছে, এই কৃত্রিম সংকটটি বাজারে আলু উৎপাদনের যে সংকটটি তৈরি হয়েছে, সেটি বর্তমানে আলু উৎপাদনের কারণে না থাকার কারণে কিন্তু দাম বৃদ্ধির জন্য মনে করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন। কারসাজিতে আলুর বাজারে অস্থিরতা, এই বিষয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। 3 মাস বন্ধের পর শুক্রবার থেকে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের সময় বন্ধ হয়ে যায় ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন নিয়মিত যাত্রীরা। আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে ট্রেন চালু ও জেলার পুরাতন রেলওয়ে স্টেশনগুলো সচলের দাবি জানিয়েছে এলাকার মানুষ। ব্রিটিশ আমলে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নদী বন্দর সিরাজগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত বসানো হয় রেল লাইন। শহরের মধ্যে হরিপুর, রায়পুর বাজার ও বাহিরগোলায় স্থাপন হয় 4টি রেল স্টেশন। এসব স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করত 20 থেকে 25টি ট্রেন। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ট্রেন এসে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছাতো যমুনার ঘাটে। যমুনা সেতু চালুর পর রাজশাহী, খুলনা থেকে সরাসরি ঢাকায় চলাচল করে ট্রেন। এসব ট্রেন সিরাজগঞ্জে না আসায় অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ রেল লাইন। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন জেলার মানুষ। ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা, এই দিক থেকে আমরা অত্যন্ত বঞ্চিত, পুরোটাই আমরা প্রচণ্ড দুর্ভোগের শিকার। আমরা চাই যে দ্রুত ট্রেনটা চালু করে দিক, ট্রেনটা আসুক। আমাদের সিরাজগঞ্জে অনেক যাত্রীদের সমস্যা দিচ্ছে। আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে ট্রেন চালুর দাবিতে আন্দোলন করেছে এলাকার মানুষ। এছাড়া পুরাতন রেলপথ চালু করে শহরের মধ্য দিয়ে ট্রেন চলাচলের দাবি তাদের। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি, এবং পাশাপাশি পুরাতন ঐতিহ্যকে রক্ষা করার জন্য রায়পুর হয়ে বাজার স্টেশন হয়ে বাহিরগোলা দিয়ে পুরাতন বগুড়া রোডের দিকে যাবে, এটা আমাদের একটা দাবি। রেলওয়ে কর্মকর্তারা জানান, শীঘ্রই ঢাকার সাথে সিরাজগঞ্জের ট্রেন আবারও চালু হচ্ছে। আগামী 15 নভেম্বর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচলকারী ট্রেনটি সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি পণ্য পরিবহন ও বাণিজ্যের সুযোগও তৈরি হবে বলে বলছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়েও উদ্ধার করা যাচ্ছে না বরিশালে কয়েক হাজার কোটি টাকার সরকারি জমি।
রাস্তার পাশে সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশনের জমিতে দোকানপাট গুদাম বসিয়েছে দখলদারেরা। স্থানীয় প্রভাবশালীদের দাপটে নিষ্ফল হচ্ছে প্রশাসনের অভিযান। বরিশাল নগরীর সাগরদী থেকে রূপাতলী পর্যন্ত রাস্তার পাশে ৩,০০০ শতাংশ জমি ৭০০ দখলদারদের কবলে। সড়ক বিভাগের এই জমির আনুমানিক মূল্য ৪০০ কোটি টাকা। গত ২ বছরে একাধিক অভিযানেও করা যায়নি দখলমুক্ত। সড়ক বিভাগ ও বরিশাল সিটি কর্পোরেশনের এমন কয়েক হাজার কোটি টাকার জমি বেদখল হয়ে আছে। অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও দোকান গুদাম বসাচ্ছে দখলদাররা। প্রত্যেক বছর ভাঙে, আবার আইয়া তৈরি করে, আবার ভাঙে, এইভাবেই চলতেছে। যে দল ক্ষমতা আসে সেই দলের খুব বলতে হাত থাকে, কারণ তারা গোপনে গোপনে অবশ্যই কিছু টাকা পয়সা নিয়ে আমাদের এই যে এত যানজট জ্যাম, এর জন্য আমাদের সাধারণ যে পাবলিক তাদের ভোগান্তি সৃষ্টি করে। তবে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই শুরু হবে অভিযান। আমরা বেশ কয়েকটা পয়েন্ট লোকেট করেছি, যে পয়েন্টগুলোতে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদেরকে আমরা অলরেডি তাদের নাম তালিকা আমরা মেনশন করে নিয়েছি এবং তাদেরকে আমরা খুব শীঘ্রই নোটিশ পাঠাবো। এবং তারা যদি ফর দ্য টাইম বিং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি তাদের স্থাপনাগুলো না সরিয়ে ফেলে, তখন আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচিত অভিযান যেতে হবে। সাগরদী থেকে রূপাতলী প্রতিদিন অন্তত ২০,০০০ যানবাহন চলাচল করে। সড়কের আশপাশ দখলে থাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এবার তো কর্তৃপক্ষ বলছে যে তারা কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং প্রভাবশালীদের কথা উল্লেখ করা হচ্ছিল যে যাদের কারণে এই কাজগুলো করা হলেও পরবর্তীতে আবারও বেদখল হয়ে যাচ্ছে। এই প্রভাবশালীদের বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেওয়া হবে কি? জি, ইতিমধ্যে কিন্তু আসলে সড়ক বিভাগ একটি অভিযান চালিয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছি ১১ নভেম্বর বরিশাল নগরীর সাগরদীর পুল এলাকা থেকে একদম রূপাতলীর যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেখানে প্রভাবশালীরা যেভাবে গড়ে তুলেছিলেন তাদের স্থাপনা, সেগুলো কিন্তু আসলে সড়ক বিভাগ গুড়িয়ে দিয়েছেন। সেই বিষয়টি কিন্তু আসলে সড়ক বিভাগের সাথে যখন আমরা কথা বলেছিলাম, তারা তখন বলেছেন যে তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং যে অভিযানটি চালানো হয়েছে সেখানে কিন্তু আসলে প্রায় ২৮টি পাকা ভবন সেইগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা এগুলোর সাথে জড়িত ছিল পূর্বের এবং বর্তমানে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু সড়কের অপর একটি পাশে যে অস্থায়ীভাবে যে দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। তবে অস্থায়ী যে ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুদিন পরপরই আবার সেখানে তারা দখল নিতে আসে এবং এই বিষয়টিকে নজরে রেখেছে কর্তৃপক্ষ এবং তারা যেটি বলছেন যে জায়গাগুলো বেদখলে যাচ্ছে এবং যেগুলোকে আসলে রক্ষা করা যাচ্ছে না সেগুলোকে আসলে স্থায়ীভাবে কোনো সমাধান দেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু পরিকল্পনা করছেন। এবং বরিশালের যে আসলে মানে যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে যার মধ্যে কিন্তু রূপাতলী যে সড়কটি সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এছাড়া যে বরিশাল শহরে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে, যেখানে গড়িয়ার পার এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে সব সড়কে কিন্তু 4 লেন হয়েছিল এবং রাস্তা নির্মাণের যে বাইপাস সড়ক নির্মাণ সেগুলো কিন্তু আসলে করা হবে এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু সড়ক বিভাগ কাজ করে যাচ্ছেন এবং যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আসলে শুরু হয়েছে গত 11 নভেম্বর থেকে এবং এই উচ্ছেদ অভিযান আরও অব্যাহত থাকবে এমনটাই জানিয়ে কথা যদি বলি, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই তারা যাচ্ছেন এবং যারা অবৈধভাবে দখলদার আছেন তাদেরকে কিন্তু জানানো হচ্ছে এবং একটি ঘোষণা দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং পরবর্তীতে যখন এটি উচ্ছেদ করা হচ্ছে তারপরে কিন্তু এই অস্থায়ী দোকানগুলো কিন্তু পুনরায় বসছেন এবং সেগুলোকে নির্মূলের জন্য বরিশালের যে নগরবাসী তারা যেটি বলছেন আসলে এগুলো স্থায়ীভাবে নির্মূল করতে হবে। যদি স্থায়ীভাবে নির্মূল করা না যায় সেক্ষেত্রে কিন্তু এর সুবিধা মানুষ পাবে না। তবে সিটি কর্পোরেশন বলছে যে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং সেই অভিযানের অব্যাহতের অংশ হিসেবে কিন্তু তারা প্রতিনিয়তই তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তো বরিশালের যে সচেতন নাগরিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশন এবং সড়ক বিভাগের যে জমিগুলো রয়েছে সেগুলোকে স্থায়ী যে সমাধানটি সেই সমাধানটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে এর প্রতি যে দখলদাররা রয়েছে তারা দিকে যে অভিযান তাতে স্থায়ী সমাধান আসবে এটাই সকলের প্রত্যাশা। বরিশাল থেকে অবৈধ জমি বেদখলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। গত 4 দশক ধরে জয়পুরহাটে বেড়েছে গবাদি পশু পালন, তবে কমেছে এসব প্রাণীর জন্য চিকিৎসা কেন্দ্র। জেলার 5 উপজেলার বাইরে 8টি উপকেন্দ্রে সেবা বন্ধ 24 বছর ধরে। খামারিদের দাবির মুখে সম্প্রতি 2টি কেন্দ্র চালু করায় ফিরেছে স্বস্তি। সুফল পেতে বাকিগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন পশু মালিকরা।
গবাদি পশু পাখির চিকিৎসায় 1980 সালে জয়পুরহাটের 5 উপজেলায় চালু করা হয় পশু চিকিৎসা কেন্দ্র। পরবর্তীতে চালু করা হয় আরও 8টি উপকেন্দ্র। তবে 2 যুগের বেশি সময় ধরে এসব উপকেন্দ্রে সেবা দেওয়া বন্ধ রয়েছে। পশু পাখির চিকিৎসায় প্রত্যন্ত এলাকা থেকে যেতে হতো 20 থেকে 30 কিলোমিটার দূরের চিকিৎসা কেন্দ্রে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ গুনতে হতো পশু মালিকদের। তাদের দাবির মুখে চলতি মাসের 7 তারিখ সদর ও কালাই উপজেলার মল্লিকপুর ও মোসলেগঞ্জ গ্রামে চালু করা হয়েছে 2টি চিকিৎসা কেন্দ্র। 24 বছর আগে বন্ধ ছিল, তারপর আমরা নিজে সবাই চেষ্টা করে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। গ্রামবাসী সহ এলাকাবাসী মিলে এই পশু হাসপাতাল চালু করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলি। পশু চিকিৎসা কেন্দ্র 2টি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে আশপাশের গ্রামের খামারি ও বাসিন্দাদের মাঝে। এখান থেকে জয়পুরহাট প্রায় 20 কিলোর মতো, অত দূর আমাদের নিয়ে যাওয়া অসম্ভব। এখানে পায়ে এখন আমরা খুবই সুবিধা পেলাম। এখান থেকে জয়পুরহাট 20 কিলোমিটার দূরে যেতে হতো আমাদের, আর যাওয়া লাগতো না। আমাদের এখন বাড়ির কাছে হয়ে গেছে, আমাদের সুবিধা হয়ে গেছে। খামারির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে পশু চিকিৎসার। লোকবল সংকট দূর করে বাকি কেন্দ্রগুলো চালুর আশ্বাস দিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু আমাদের জনবলের আছে, সংকট আছে, তারপরে আমরা চেষ্টা করছি যে এলাকায় যেহেতু প্রাণী সম্পদের সমৃদ্ধ, এলাকার মানুষ যেন আমাদের এই সুবিধাটা তার ঘরের দোরগোড়ায় যেন পাই। প্রাণী সম্পদ বৃদ্ধির কথা বিবেচনা করে জেলার অবশিষ্ট পশু চিকিৎসা কেন্দ্র দ্রুত চালুর দাবি জানিয়েছেন খামারিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।